তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছেন, এক ধরনের ওয়ার্ম আপ, এবং তার ক্যাপাসিটি আছে, কিন্তু এটা একটি নিউক্লিয়ার রেজিম, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের আঘাত হানতে তারা সক্ষম। সেই জন্য যে কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব, এটি নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এখন এখানে যে ভয়ঙ্কর ব্যাপারটি সেটি হচ্ছে ইরানের মাটিতে বসে তারা কিন্তু মোসাদের যে নেটওয়ার্কটা তৈরি করেছেন সেটাও কিন্তু তারা কাজে লাগিয়েছে। 48 অনওয়ার্ড ইসরায়েল কমে কনসলিডেট করেছে, সাকসেসিভ যে যুদ্ধগুলো তাদের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ইনভিনসিবল হিসেবে প্রমাণ করেছে। ইসরায়েলের পক্ষ থেকে ইউনিল্যাটারাল এই হামলাটি চালানো হয়েছে এবং আপনার তাদের দুটি লক্ষ্য, একটি হচ্ছে আপনার ইরানের পরমাণু সমৃদ্ধকরণ যে স্থাপনাগুলো আছে সেগুলো নকডাউন করা, আর সেই সঙ্গে আপনার রেজিম চেঞ্জ, সেটি খোলামেলা ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী তিনি জানান দিয়েছেন বিশ্ববাসীকে। এবং আপনি জানেন যে ইরানের এই ইসলামী বিপ্লবের মাধ্যমে যে সরকারটি গঠিত হয়েছিল, ফ্রান্সে ওয়াসে যিনি ছিলেন, নির্বাসনে যিনি ছিলেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তার নেতৃত্বে এই বিপ্লবটি সংগঠিত হয়। শাহ এবং তার পরিবারকে এক কাপড়ে চলে যেতে হয় ইরানের মাটি ছেড়ে, এবং তারই বংশধর একজন তিনি এখন অপেক্ষা করছেন, যদি সত্যি সত্যি রেজিম চেঞ্জের স্পেস তৈরি হয় তাহলে তিনি হয়তো এসে হাল ধরবেন দেশে। এখন সেটি কনস্টিটিউশনাল মনার্কি হবে না আগের মতো অ্যাবসলিউট মনার্কি থাকবে, সেটি এখন দেখবার বিষয়। আর আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বর্তমান যিনি সুপ্রিম স্পিরিচুয়াল লিডার আয়াতুল্লাহ খামেনি, তার হোয়ার অ্যাবাউট সম্পর্কে তারা জানেন, এবং তিনি তার রেজিম যদি নমনীয় না হয় তাহলে তাকেও তারা নকডাউন করতে পারে, সেই ঘোষণাটি ইতিমধ্যে দেয়া আছে। এখন যেহেতু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি করায়ত্ত করেছে, তাদের পক্ষে যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব, যে কোনো জায়গার আপনার ফুটেজ ধারণ করা সম্ভব। তো ফলে তারা যে কায়দায় ঘুমের মধ্যে ইরানের টপ দুইজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং সেই সঙ্গে টপ জেনারেলদের হত্যা করেছেন, তো সেই জন্য যে কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব, এটি নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এখন এখানে যে ভয়ঙ্কর ব্যাপারটি সেটি হচ্ছে ইরানের মাটিতে বসে তারা কিন্তু মোসাদের যে নেটওয়ার্কটা তৈরি করেছেন সেটাও কিন্তু তারা কাজে লাগিয়েছে। আপনার একজন ফ্রেঞ্চ নারী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এরকম একটা ইমপ্রেশন দিয়ে ইরানের যে নারী মহল এবং সর্বোচ্চ যে আপনার নীতি নির্ধারক দল, তাদের ওই আপনার নেটওয়ার্কে ঢুকে গেছে এবং স্পর্শকাতর যত তথ্য আছে সবগুলো কিন্তু তা উদ্ঘাটন করতে তিনি সক্ষম হয়েছেন, এবং এইটি সবচেয়ে বড় ক্ষতি করেছে আপনার ইরানের। একই কায়দায় আমরা মিশরে দেখি 67 ওয়ারের আগে এরকম কায়দায় আপনার গুপ্ত সংবাদ সংগ্রহ করে এমন জায়গাটায় উপনীত হয়েছিল ইসরায়েল যে অতর্কিত হামলা করে আপনার একটি এরোপ্লেনও উঠতে দেয়নি মিশরের পুরো বিমান বাহিনী গ্রাউন্ডেড অবস্থায় নকডাউন হয়ে গিয়েছিল। তো এই ইতিহাস আমাদেরকে যদি অনুধাবন না করতে পারি আমরা, তাহলে কিন্তু কার কি শক্তি সামর্থ্য সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে না। অনেকেই, আমি যেহেতু বিষয়গুলো নিয়ে খোঁজ খবর করি, অনেকে মন খারাপ করেন যে এত কিছু এই বিষয়ে জানতে চায় কেন। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যত কম জানবেন তত উপকার স্বর্গে বাস করবেন, যত বেশি পরিমাণে তথ্য আপনি জানবেন তখন আপনার দুই পক্ষের অবস্থান সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকবে। এখানটায় বিষয়টা সেই রকম একটি বিষয়। ধন্যবাদ। জি, এই মানে এই হামলা এখন আরো তীব্র হতে পারে বা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি হামলা চলছে, সেইখানে ইরান টিকে থাকার সুযোগ কতটুকু আছে বলে আপনি মনে করেন?
দেখুন, ওই যে যদি রেজিম চেঞ্জ করে বসে তাহলে তো তাদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে যে 5,000 বছর পুরনো এই সভ্য জাতি, তাদের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, তারাও পুরনো সভ্য একটি জাতি। সুতরাং তারা চাচ্ছে পাশাপাশি অবস্থান করতে, এবং সমস্যা হচ্ছে তাদের এই বর্তমান রেজিম নিয়ে। এই জন্য তারা রেজিমটি চেঞ্জ করতে চান। যদি রেজিম চেঞ্জ করা সম্ভবপর হয় তাহলে এই হস্টিলিটির অবসান ঘটবে, এবং আপনার তারা পাশাপাশি শান্তিতে বসবাস করতে আগ্রহী। সূত্রে যেটি জানা গেছে সেটি হচ্ছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের সঙ্গে বৈঠক করেছেন, এবং মোটামুটি যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে পাকিস্তান অচিরেই হয়তো তাদের ভূমি ব্যবহার করতে, আকাশসীমা ব্যবহার করতে, নৌসীমা ব্যবহার করতে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইরানকে পূর্ব দিক থেকে আপনার বেকায়দায় ফেলা যায় কিনা। ইতিমধ্যে অর্থমন্ত্রিত্ব সূত্রে জানা গেছে যে আপনার নূর খান এয়ারবেস যেটি পাঞ্জাবে রাওয়ালপিন্ডিতে, সেটি ব্যবহার করে আপনার ইরানের 3টি এই পরমাণু স্থাপনায় মার্কিনরা যে অতীব বিধ্বংসী বোমা বর্ষণ করেছে তা সবার পিলে চমকে দিয়েছে, এবং এটি যদি আরো প্রকাশ্য হয়ে যায় সেই পরিস্থিতিতে পাকিস্তানে হয়তো ব্যাপক বিক্ষোভ দেখা দেবে, এবং তার মুখোমুখি হয়ে হয়তো সেখানে সামরিক শাসন জারি করতে হতে পারে, এরকম ইমপ্লিকেশনও শোনা যাচ্ছে। রাইট, প্রত্যাশা করেছেন। প্রত্যাশা করছেন একটা না 5টা নোবেল পুরস্কার উনি দাবি করেন। জি, এবং ইতিমধ্যে উত্তর কোরিয়ার স্ট্রং ম্যান কিম, তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছেন, এক ধরনের ওয়ার্ম আপ, এবং তার ক্যাপাসিটি আছে, কিন্তু এটা একটি নিউক্লিয়ার রেজিম, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের আঘাত হানতে তারা সক্ষম। তো ইসরায়েল তো ডেফিনেটলি তাদের আওতার মধ্যেই আছে। তাদের এই এন্ট্রি ইনটু দ্য ওয়ার আবার ভিন্ন মাত্রা যোগ করতে পারে, এবং সেটি হলে বুঝতে হবে যে পেছনে চীন এবং রাশিয়ার সমর্থন আছে। এই ধরনের পজিশন ডেফিনেটলি ঘোষণা না দিয়ে যদি আপনি যুদ্ধ শুরু করে দেন এবং অকস্মাৎ, তাহলে, এবং আরো আবার যদি সিভিলিয়ান এলাকায় বোমা বর্ষণ করেন, তাহলে এই ধরনের গুরুতর অভিযোগ উঠবে, এটাই স্বাভাবিক, এবং এটি কখনো কাম্য হতে পারে না কোনো দেশের জন্য। তবে আপনার প্রস্তুতি নিয়ে, লজিস্টিক প্রিপারেশন নিয়ে আপনি যখন প্রস্তুত থাকবেন তখন বিষয়টা একরকম, আর যদি বাগাড়ম্বর করতে থাকেন এবং সেই তুলনায় আপনার প্রস্তুতি না থাকে, তখন সবাই মনে করবেন যত গর্জে তত বর্ষে না, সেরকম একটি অবস্থা। আর ইসরায়েল নিউক্লিয়ার ক্লাবের সদস্য অফিসিয়ালি না হলেও তাদের শখানেক আণবিক বোমা তৈরি করা আছে। এখন ইরান চেষ্টা করছে ওই পর্যায়ে যেতে, কিন্তু প্রোভেন আপনার শক্তি এখনো তারা অর্জন করতে পেরেছে বলে মনে হয় না। আর নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে তারা স্বাক্ষরকারী দেশ ছিল, সম্প্রতি তাদের পার্লামেন্টে বিষয়টা নিয়ে ডিবেট করে তারা সেখান থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। আর ইসরায়েল তো কখনোই নন প্রলিফারেশন ট্রিটি স্বাক্ষর করেন। সুতরাং তাদের স্ট্যাটাস দুই রকম। এটি তো অচ্ছেদ্য একটা বিষয়। আপনার বেলফোর ডিক্লারেশনের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র গোড়াপত্তন হয়েছিল, তখন সুপার পাওয়ার ছিল ব্রিটেন। বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত যায় না, এত বড় সাম্রাজ্য, বিস্তৃত সাম্রাজ্য ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু একসময় ব্রিটেনের কলোনি ছিল। যাই হোক, তারা 1776 সনে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে তারা আর কমনওয়েলথ ফ্রেমওয়ার্কে থাকেনি, ইন্ডিপেন্ডেন্ট ইন ইটস ওন রাইট সেভাবে তারা কাজ করেছেন, এবং তারা কমন ল হেরিটেজ তাদের আছে ব্রিটেনের সঙ্গে, সেটি তারা স্বীকার করে। এখন যুক্তরাষ্ট্র আপনার জন্মলগ্ন থেকেই যে জুইশ লবি তাদের প্রতি সিম্প্যাথেটিক, এবং আপনার যখন ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন হলো সেটাও কিন্তু তারা নেগোশিয়েট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট এবং সৌদি বাদশাহ উভয়ে মিলে। সেই কাহিনী আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি। তো 48 অনওয়ার্ড ইসরায়েল কমে কনসলিডেট করেছে, সাকসেসিভ যে যুদ্ধগুলো তাদের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ইনভিনসিবল হিসেবে প্রমাণ করেছে, এবং ক্যাম্প ডেভিড চুক্তির পরে
আপনার সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্রটি আরব বিশ্বের, সেই মিশর পর্যন্ত তাদের মিত্রে পরিণত হয়েছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা আপনার বিস্ফোরণ উন্মুখ, এবং ইসরায়েল যেহেতু আপনার যথেষ্ট ক্যাপাসিটি রাখে আপনার এই মধ্যপ্রাচ্যে, সেই কারণে তারা ইনভিনসিবল। আর ইরান আরব বিশ্বের অন্তর্গত নয়, কিন্তু মুসলিম নেশন এবং সেই সঙ্গে ওয়াইসি মেম্বার, এবং তারা শিয়া মতাবলম্বী। তো সেই শিয়া সুন্নি বিরোধটাকেও উস্কে দেওয়ার জন্য যা যা করা দরকার ইসরায়েল সেই লক্ষ্যে কাজ করছে। আর তুরস্কের সঙ্গে অনেকটা লাভ হেট রিলেশন আপনার এই ইসরায়েল রাষ্ট্রটির কূটনৈতিক সম্পর্ক আছে, আবার কখনো বিচ্ছিন্ন হচ্ছে, এরকম একটা বিষয়। এবং আমাদের এখানে যে অবস্থাটা, সেটি খুবই স্পর্শকাতর ও নাজুক অবস্থা এখন বিরাজ করছে আমাদের এশিয়া মহাদেশের এই অঞ্চলে, এবং এটা স্পিল ওভার সর্বত্র ছড়িয়ে দিতে পারে। আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাদের মান্যবর রাষ্ট্রদূত ইরানে যিনি নিযুক্ত, তার বাসভবনে ইসরায়েলের এই বোমা সে পড়েছে এবং বাসভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ছিলেন না বলে জানে বেঁচে গেছে, এবং তিনি পরে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন এটা যেন কেউ মনে না করে যে ইসরায়েল টার্গেটেড ভাবে তাদের উপর হামলা করেছেন। এটা বেসিক্যালি একটা নেভেল বেজ আছে ওই এলাকায়, সেইটি কারণে আশেপাশে সকল বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তিনি বলবার চেষ্টা করেছেন। ধন্যবাদ।